গুড ইভিনিং, শুভ সন্ধ্যা আমার ছোট্ট বন্ধুরা, যাদের এক্সাম চলছে বা সামনে এক্সাম আছে। বিশেষ করে স্টুডেন্টসদের জন্য আজকের এই পার্টটি তৈরি করা, কারণ সামনে এক্সাম। একটা জিনিস মাথায় নিতে হবে যে একটা বছর ফেল করে যাওয়া মানে একটা বছর আমরা পিছিয়ে পড়া, আমাদের জীবন থেকে পিছিয়ে পড়া। জাস্ট সেই বছরে যা যা কেনা হয়েছিল, বই, খাতা, পেন্সিল, পেন, ইভেন টিউশন টিচারের ফিজ অবধি, সবটাই তোমাদের জলে চলে যাবে। সুতরাং ফেল ব্যাপারটা মাথা থেকে কিন্তু বের করে দিতে হবে। পাস করাটা কিন্তু অনেক সহজ, ফেল করাটা অনেক কঠিন। এবং বাবা মারা যারা আছে তাদের জন্য, কারণ ওনাদের সামনে রেখেই ডিসকাশনটা করা দরকার, কারণ তাদের সারা বছরের একটা স্টুডেন্টসের পেছনে এক একটা ক্লাসে কত খরচা হয় তার বাবা একমাত্র জানতে পারে। আর যারা যে মায়েরা সংসার চালাচ্ছেন, সিঙ্গেল মাদার, তারা তো সেই ক্ষেত্রে একটা স্টুডেন্টস মন দিয়ে পড়াশোনা করছে কিনা, আপনি 4টে টিউশন টিচার দিয়ে দিলেন, আপনি আপনার বাচ্চার কোনো খোঁজ খবর রাখছেন না যে সে আদৌ স্কুল টাস্ক বা হোম টাস্ক সেগুলো কমপ্লিট করতে পারছে কিনা। আমরা কিন্তু খোঁজ খবর রাখি না। বাই দ্য ওয়ে, যারা আজকে নতুন দর্শক আছেন তাদেরকে আমার নমস্কার। আমি ডক্টর সেন, প্রফেশনে ডক্টর, কিন্তু এবার ভাবছেন যে পড়াশোনা দিয়ে শুরু করলাম কেন, কারণ এটা যে আমার আন্ডারে আসে। আর সেই জন্যই এক একটা বাচ্চা পিছিয়ে পড়া মানে গোটা সমাজ পিছিয়ে যাওয়া। হ্যাঁ, কারণ আপনার বাচ্চাকে স্কুলে পাঠাচ্ছেন, ওয়েল, দামি স্কুলে দিয়েছেন, খুব নাম করা স্কুল, ফিজও প্রচুর, একদম 4 চাকা করে বাড়ি থেকে নিয়ে স্কুলে ড্রপ করাচ্ছেন। পাড়ার লোকেরা ভাবছে যে বিরাট পড়াশোনা করছে, কিন্তু এদিকে দেখলেন রেজাল্টটা খারাপ করেছে। দোষটা কার? বাবা মার। আপনি বলবেন না আমি তো টিচার রেখেছি, টিউশন টিচার, না, তাদের দোষ নয়। কারণ টিউশন টিচারও তো সেই পড়ানোর ফাঁকে ফেসবুক চ্যাটিং করে নিচ্ছে অথবা হোয়াটসঅ্যাপ চ্যাটিং চলছে, কারণ মোবাইল তো এখন সবার পকেটে। তারা যে মনোযোগ সহকারে আপনার বাচ্চাকে পড়াচ্ছে কিনা সেটাও কি কোনোদিন খোঁজ রেখেছেন? আপনি টাকা দিলেই একটা বাচ্চাকে শিক্ষিত করা যায় না। পৃথিবীতে একটা সাবজেক্ট আছে, একটা টপিক আছে যে আপনি লাখ লাখ টাকা দিলে আপনার বাচ্চাকে শিক্ষিত করতে পারবেন না। আপনার বাচ্চার জন্য সার্টিফিকেট কিনে দিতে পারেন পয়সা দিয়ে। আপনার বাচ্চার জন্য এখন মাধ্যমিকের সার্টিফিকেট কিনতে পাওয়া যায়, এইচএস এর সার্টিফিকেট কিনতে পাওয়া যায়, তাতে লাভ কি হলো? আপনার বাচ্চা শিখলো কি? কোভিডের সময় যারা এইচএস বা মাধ্যমিক পাশ করেছিল তারা এখন গ্র্যাজুয়েট হয়ে গেছে। আমি আগের দিনে, আমার চেম্বার ছিল উলুবেড়িয়ার শ্যামপুরে, 2টি মেয়ে গ্র্যাজুয়েট, তারা মেডিসিন কাউন্টারে রিসেপশনিস্টের কাজের জন্য এসেছিল। একজন স্লিপের নাম লিখছিল আর একজন খাতা পেন নিয়ে হিসেব করছিল কোন কোন মেডিসিন বেরোচ্ছে। তা সেই গ্র্যাজুয়েট জানি না, তো তাদের ডেকে বললাম চেম্বার শেষ হয়ে যাবার পর যে মা কোন ক্লাস, মাধ্যমিক? বললো না না স্যার, আমরা তো গ্র্যাজুয়েট। আমি খুব অবাক হলাম এই জন্যই যে কটা পেশেন্টের স্লিপ তারা পাঠিয়েছিল সব বাংলায় লেখা, 1 নম্বর। দ্বিতীয়, বাংলাটাও জেন্ডার চেঞ্জ হয়ে যাচ্ছে। আমার নামটা খুব মনে আছে, অঙ্কিত একজনের নাম, ছেলেটি আমার সামনে এসে বসে আছে, তা আমি নাম স্লিপ দেখে ডাকছি, অঙ্কিতা কে আছে ভিতরে আসুন। বলছে না স্যার, ওটা অঙ্কিত হবে। তাই এরকম সেভারাল টাইম রং, স্পেলিং মিস্টেক। বাংলাতে দে আর গ্র্যাজুয়েট। কখন মাধ্যমিক পাশ করেছিল? কোভিডের সময়। কখন এইচএস দিয়েছে? তখন কোভিড চলছে। তাহলে তাদেরকে পাশ করিয়ে দেওয়া হয়েছে, দে আর ভেরি হ্যাপি। বাট একটা মুদিখানার দোকানে
ফর্দ লেখার ক্ষমতা নেই যাদের, তাদের গ্র্যাজুয়েট হয়ে লাভ কি? আমার তো মনে হয় না যে এই ধরনের মহিলা ক্যান্ডিডেটগুলো যারা গ্র্যাজুয়েট আমি যাদের দেখলাম, তারা বাড়িতে গিয়ে একটু সিদ্ধ ভাত আর ডিম সিদ্ধ আলু সিদ্ধটাও পারে কিনা মনে হয় না, কারণ তাদের সাজগোজের যা বহর দেখলাম। তো এইরকম যদি শিক্ষার মান হয়, সমাজ কোথায় যাবে? আমরা পিছিয়ে পড়ছি কেন আজকে? কারণ একটা সমাজের উন্নয়ন মানে শিক্ষা। কত শিক্ষিতের হার আছে আজকে কেরল, কর্ণাটকা গিয়ে দেখুন সেখানে শিক্ষিতের হার কেমন, আর সেই রাজ্যে কিভাবে ছেলেমেয়েরা পড়াশোনা শিখে ইনকাম করছে। আর এখানে পশ্চিমবাংলায় ঠিক এইরকম ভাবে পাশ করার পর একটা দারুণ প্রফেশন আছে যেটাকে বলা হয়, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, দালালি। এটা মারাত্মক একটা প্রফেশন আমাদের পশ্চিমবাংলায়। যদি এইরকম পড়াশোনার হার থাকে তাহলে শেষে নয় টোটো চালাতে হবে, আর নাহলে দালালি করতে হবে। মুখ দিয়ে কথার ফুলঝুরি, পেন চলে না। তাহলে এইরকম শিক্ষিত হয়ে কিন্তু লাভ নেই। I hope you are understood. Right? যাই হোক, কেউ খারাপ ভাবে নেবেন না। আপনার বাচ্চা ভালো রেজাল্ট করলে আপনি ভাববেন তাতে আপনার কি যায় আসে? আমরা একই সমাজে বাস করি, আমাদের সমাজের যায় আসে। এরা যখন ডাক্তারি পড়তে যাবে, ডাক্তারি পড়ে পাশ করার পর একটা রোগীও বাঁচবে? প্রতিটা ওষুধের স্পেলিং মিস্টেক হবে, নাম কেন? আপনার তাগিদ, আপনার বাচ্চা ঠিকঠাক পড়ছে কিনা সেই বাচ্চার তাগিদ, সে স্পেলিং মিস্টেক করছে না তো। স্পেলিং মিস্টেক ইটস এ হ্যাবিট। একবার হ্যাবিট হয়ে গেলে আপনার আর ঠিক করে লেখার ইচ্ছাই হবে না। সো স্টাডি এমন একটি টপিক, বিষয়বস্তু, সাবজেক্ট যেটা টাকা দিয়ে, ওই যে বললাম, আপনার বাচ্চার জন্য সার্টিফিকেট কিনে দিতে পারেন, মাথায় বুদ্ধিটা টাকা দিয়ে কিনে দিতে পারবেন না। সে দালালি হবে, আর নাহলে টোটো চালাবে। সার্টিফিকেট নিয়ে কি হবে? ধুয়ে খাবে। আসল পড়াশোনাটার দরকার আছে। তাই যে স্টুডেন্টসরা এবং যাদের বাচ্চারা এবারে মাধ্যমিক দিচ্ছে, এইচএস দেবে এবং পড়াশোনার মধ্যে আছে, সেই প্যারেন্টসদের বলছি, অনুষ্ঠানটা খুব মনোযোগ সহকারে দেখবেন, বিকজ ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার সোশ্যাল। আমি এমন কিছু মেটেরিয়াল দেব, আমি জানি ছোট ছোট বাচ্চাদের তোমাদের প্রবলেম কি হয়, পড়তে মন ইচ্ছা হয় না, একটু ইচ্ছে করে মোবাইল নিয়ে ঘাঁটি, একটু পাবজি খেলি, না একটু ঘুরে আসি বন্ধুদের সঙ্গে, একটু যারা বড় হয়ে গেছে না একটু নেশা করে আসি বন্ধুদের সঙ্গে ইত্যাদি। সব ইচ্ছা হয়, পড়াশোনাটায় বসতে ইচ্ছা করে না। আজকে সুন্দর টিপস গুলো দেব যে কম সময় কিভাবে সহজে পড়া মনে রাখা যায়। পড়তে বসতে ইচ্ছা করছে না, কি করে কনসেন্ট্রেশন আনা যায়, খুব মনোযোগ সহকারে দেখুন। কারণ আমি যে টপিকগুলো আনি একদম ছেলে খেলা নয়। আমি জানি আপনারা স্টার জলসা, জি বাংলা, আরো অন্যান্য অনেক ডক্টরের শো দেখেন। আমি বিশ্বাস করুন, আমি তাদের সঙ্গে কোনোভাবেই পাল্লা দিতে পারি না। আমি অনেক নগণ্য মানুষ একটা, কিন্তু যে টপিকগুলো নিয়ে আসি যদি এখানে নিয়ে নেন, মানে এই কান দিয়ে ঢুকে এখান দিয়ে বেরিয়ে না যায়, এখানে রয়ে যায় মাথার মধ্যে, তাহলে আপনি কিছু করে ফেলতে পারবেন। This is my assurance. Okay. So, may I go the topic? Okay, now. Examinations. ঠিক ভাবে পিকচারগুলো রাখবেন। কন্ট্রোলার, আবার যেখানটা দরকার আবার ফিরে আসবেন। ইম্পর্টেন্ট পার্ট, কারণ এক্সাম চলছে। এক্সামিনেশন, এই বাচ্চাগুলো এক্সাম এলে একটা জ্বর এসে যায় এদের। আরে বাবারে, পরীক্ষা এসে গেল, কি হবে, কেন, কোন বাচ্চারা এক্সামকে ভয় পায়? যদি সরাসরি হতো তাহলে হাত তুলতে বলতাম, কিন্তু অসুবিধা নেই। আপনারা দুটো নাম্বার দিয়েছি ওখানে, কারণ এই ফোন নাম্বারগুলো বলেছি না প্রচুর কাজ করে।
বাচ্চারা ফোন হাতে আছে, বাবা থেকে মা থেকে যদি না থাকে নিয়ে কল করে বলো আমার আমার পরীক্ষায় ভয় হয়, যখনই কোনো এক্সামিনেশন আসে বা আদারওয়াইজ ইন্টারভিউ, আই এম অ্যাফ্রেড বিকজ আই হ্যাভ নো এনি প্রিপারেশন ফর এক্সামিনেশন হোল ইয়ার্স, আই এম নট সিটিং ফর স্টাডি। এটা সাধনা, ধ্যান ধারণা, এগুলো যদি না হয় এত সহজ নয় পড়াশোনাটা। একটু মনোযোগ, মানে শুধু কনসেন্ট্রেশন দরকার, বাস আবার সহজ হয়ে যাবে, আবার কঠিনও নয়। ওকে, তাহলে আমি বলবো আজকের পর থেকে কেউ কোনো বাচ্চা এক্সামিনেশনে একদম ভয় করবে না। ডোন্ট অ্যাফ্রেড, আই এম উইথ ইউ। আমাকে ফোন করুন, চেম্বারে আসুন। স্টাডি প্রবলেম, নো, আই হ্যাভ নো নিড এনি ফিজ। আমি স্টুডেন্টসদের জন্য আমার চেম্বারে যারা আসে অনলি মানডে মিটিং করি তাদের জন্য, তাদের থেকে কোনো ফিজ নেই না। এরকম অনেক স্টুডেন্টস আছে তাদের প্রবলেম নিয়ে আসে। সো এক্সামিনেশন, ডোন্ট অ্যাফ্রেড। সামনে এক্সামিনেশন আছে, আমরা এক্সামিনেশনের জন্য ওয়েট করতাম, কবে পরীক্ষাটা কবে আসবে, কবে পরীক্ষা আসবে, এই ইচ্ছাটা থাকা দরকার। কেন? আই এম রেডি ফর এক্সামিনেশন, অলওয়েজ রেডি। তাহলে এই অলওয়েজ রেডি, এই ব্যাপারটা থাকতে হবে, রাইট? আর একটা ব্যাপার, নেক্সট, পড়ার সাথে সাথে আন্ডারলাইন করতে থাকো বাই উড পেন্সিল অর মার্কার পেন ইম্পর্টেন্স লাইন্স গুলো। সিস্টেম, আমি বা আমার ক্লাসমেটরা যেভাবে পড়াশোনা করে এসেছি, খুব ভালো স্টুডেন্ট ছিলাম না, তাহলেও আজকে খারাপ জায়গায় নেই। তবুও যখন যেটা ডিউটি, আমাদের স্টাডি টাইমে ওটাই কাজ ছিল, ওটাই করেছি। বিকজ ওই সময়, আমাদের সময়টা মোবাইল ছিল না, হয়তো থাকলে আমিও তোমাদের মতো হয়ে যেতাম, ডক্টর হওয়া হতো না। তাহলে ইম্পর্টেন্ট লাইন্স গুলো মার্কার পেন দিয়ে মার্কিং করো, মনোযোগ সহকারে লাইনগুলো 1 থেকে 5 বারের মতো স্টাডি করো, খুব কনসেন্ট্রেশন নিয়ে। বইটা বন্ধ করো, পেন নাও, খাতা নাও, লেখো, রাইট? হুবহু লিখতে হবে না, জিস্ট। আমি 10 লাইন পড়লাম, 5 লাইন লিখবো। মেন জিস্টটা বুঝে নিতে হবে যে আমি কি বোঝাতে চাইছি এই 10টা লাইনে। একবার লিখে নেবার পর দেখবে আর ভুলছই না তুমি ওটা। পড়ালেখা, বাবা লেখাপড়া করা হয়, তাহলে পড়ার সাথে লেখাটা অ্যাটাচমেন্ট ওয়ার্ডস। ওয়াই? পড়লে লিখতে হবে, নাহলে মনে থাকবে না কিন্তু। তাহলে সেই সময়টা তো দিতে হবে। আমি পাবজি খেলবো, ইউটিউব দেখবো, না রিলস দেখবো, না রিলস বানাবো, না যেটা পড়েছি ওটাকে আরেকবার লিখবো? যাদের ভালো লাগছে না, যাদের পড়াশোনা ভালো লাগে না, প্লিজ অফ করে দাও টিভির সুইচ। যারা পড়াশোনায় পাশ করতে চাইছো, বসে থাকো। নেক্সট, ছোট্ট মেয়ে, ছেলে অথবা মেয়ে, এনি, সেও এক্সামে বসেছে, বসে তারাও। তাদেরকে বাবা মাদের বলছি, পরীক্ষা সম্বন্ধে একটা সুন্দর গল্প বলো। পরীক্ষা হলে তোমাকে কোশ্চেন দেওয়া হবে, এইখানে যেরকম কোশ্চেন গুলো দেখছো, পড়ো নিজে, ওখানেও পড়তে হবে। ওখানে তোমার পাশে বাবা মা থাকবে না, টিচার থাকবে না, কেউ না। তোমাকে একা পড়ে ওটা ভেবে নিতে হবে যেটা কি বললো, কি জিজ্ঞাসা করছে, বুঝে নাও কোশ্চেনটা, তারপর অ্যান্সারটা লেখো যেভাবে তোমাকে শেখানো হয়েছে। দারুণ ব্যাপার, তুমি পাশ করার পর তোমাকে সবাই ভালো বলবে। মানে এক্সাম সম্বন্ধে একটা ভালো এসে রচনা বাচ্চাগুলোকে শোনান, না হলে তাদের ফোবিয়া হয়ে দাঁড়াবে। আই ডোন্ট ওয়ান্ট ফোবিয়া অ্যাবাউট এক্সাম। খুব বাজে জিনিস, পাশ করাতে পারবেন না, 10টা টিউশন টিচার দিও। তাই এই ছোট্ট বাচ্চা যাদের দেখছেন, এইরকম বয়সী যাদের বাচ্চা আছে, তাদেরকে বাবা মাদের বলছি,
পরীক্ষা সম্বন্ধে তাদের কাছে একটা সুন্দর গল্প বলুন রোজ একটু একটু করে, তাহলে দেখবেন পরীক্ষা নিয়ে তাদের কাছে কোনো ফোবিয়া নেই। মা কবে পরীক্ষা আসবে, কবে এক্সাম হবে মা? ইয়েস, এটাই তো শুনতে চাইছি। ওরে বাবা পরীক্ষা আসছে, এই যে ফোবিয়া। নো, ডোন্ট অ্যাফ্রেড, ইটস কল্ড ফোবিয়া ইন সাইকোলজি। বড়রাও অবস্থা দেখুন, মাথায় হাত দিয়ে বসে আছে। ইস, বাঁদিক থেকে যে ছেলেটি মাথায় হাত দিয়ে বসে, ওর মাথা এখন নিঘাত এটাই আছে, ইস একটা মাসও যদি পড়তাম আজকেই কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে পারতাম। বুঝতেই পাচ্ছি না কোন চ্যাপ্টার থেকে এসেছে। বাবা বইটা খুলতে হবে তো, কোন চ্যাপ্টারে কি আছে সেটাই জানি না। মানে এই বাচ্চাগুলোকে বই পাশে দিলেও টুকলি করার জন্য যদি দিয়ে দেওয়া হয় সেটাও পারবে না, কারণ টুকলি করতে গেলেও পড়াশোনা করতে হয়। বোঝাতে পারছি? যারা টিভি দেখছেন না, মোবাইলে দেখছেন, এটা সেভ করে রাখুন। আপনার বাচ্চাটাকে বলবেন বারবার এটা দেখতে। এখন এক্সাম টাইম এসে গেছে, সারাদিন একবার করে যেন এই শোটা দেখে। আমি বলছি আপনার বাচ্চা পাস করে যাবে। এখনো সময় আছে, 24 ঘন্টায় দিন হয়, সারাদিন রাত আছে। সারা বছর ফাঁকি মেরেছ, পরীক্ষার সময় রাত জেগে বাবা মাকে দেখাচ্ছে আমি বিরাট কাজ করেছি, ও অসুস্থ হয়ে যাচ্ছে, একটু কমপ্লেন নিয়ে এসো। তার সারা বছর পড়ে না আর এখন কমপ্লেন খাচ্ছে। কি হবে ওতে? হরলিক্স কমপ্লেন খেয়ে এক্সামে পাস করা যায় না। টলার স্ট্রঙ্গার শার্পার, ঢপের কীর্তন, শার্পার হরলিক্স কে ফার্স্ট হয়েছে? পড়তে হবে, পড়তে হবে, রাইট? নেক্সট, একদম ছোট থেকে শুরু করা যায়। এই যে বাচ্চাগুলো কিডজিতে প্লে গ্রুপ ক্লাস বলে একটা ক্লাস আছে, এই 1 বছর 1.5 বছরের বাচ্চাগুলোকে দিয়ে আসা হয়। তাদেরকে খেলনা দিয়ে দেওয়া হয়, খেলনাটা নিয়ে সে খাচ্ছে না মাখছে দেখা। খেলনাটাও খেলতে হয় কিভাবে তাকে বোঝানো হচ্ছে। একটা লেবু দিয়ে দেওয়া হলো, সে গোটা কামড়াচ্ছে না সেটাকে ছাড়ানোর চেষ্টা করছে। এটাই তার কতটা আইকিউ, ব্রেন কতটা ডেভেলপ। সব বাচ্চার ব্রেন সমান নয়। কেন? অ্যাপ্লিকেশন করে না বলে। বাকি ব্রেন কিন্তু সবার একই, আইকিউটা সবার সমান নয়। ব্রেনকে যত অ্যাপ্লিকেশন করা যাবে, যেমন ছুরি যত ধার দেবে তত, যত শান দেবে ততই ধার হবে তার, ঠিক ব্রেনও তাই। এখানে যত শান দেওয়া হবে ততই ধার হবে তার। আই মিন ইউজ করতে হবে ব্রেনটাকে। ব্রেনকে ইউজ না করে করে গাধার মতো হয়ে যায়। বোদা ব্রেন, গোবর পোড়া ব্রেন বলি না আমরা, সেগুলো হয়ে যায়। কেন? ইউজ করা হয় না বলে। তাই এখন থেকে দেখবেন, আমরা কত বছর বয়সে স্কুলে গেছি? 6 বছর বয়সে ক্লাস 1 ছিল, তার আগে ইনফ্যান্ট ছিল 5 বছর বয়সে। ইনফ্যান্ট নেই এখন, এখন প্লে গ্রুপ বলে একটা ক্লাস হয়েছে 1 বছর বয়স থেকে। বাবা ও তো এখন ব্রেস্ট ফিডিং করে রে বাবা, ও ক্লাসে গিয়ে কি করবে? করবে যেটা বাবা মা পারে না। বাবা মা, ঠাকুমা, দিদা, আয় বাবা তুতু মানা, ওই দেখ পাখি, তাকে সারাদিন খাওয়াচ্ছে আর পাখি দেখাচ্ছে। না, তাকে একটা আপেল দিয়ে দাও, সে বল ভেবে খেলছে না ওটা খাচ্ছে, তখন থেকে শিখতে শুরু করবে। শেখা শেষ নেই। ছোটবেলা কেন শেখাতে বলছি? ভিত মজবুত হলে বিল্ডিং অনেক উঁচুতেও তোলা যায়, অনেক হায়ার স্টাডি অব্দি যেতে পারবেন। ভিতটা মজবুত করে দেওয়া। একটা বাচ্চার ক্লাস 5 অব্দি যদি মজবুত হয়ে যায়, আর ওই বাচ্চাকে তাকাতে হবে না। ওই বাচ্চা তৈরি হয়ে গেছে, ও নিজের তাগিদে পড়াশোনা করবে। ক্লাস 5 অব্দি বাচ্চাকে ঠিকঠাক ভাবে অ্যাটেনশন দিন, রাইট? তাহলে এই দেখুন ক্লাস টিচাররা কি করে, এই প্লে গ্রুপে গিয়ে এই 7-8 মাসের বাচ্চা বসতে শিখেছে সবে, মানে সবে অন্নপ্রাশন হয়েছে, তাকে দিয়েও লাল নীল ইত্যাদি ইত্যাদি সে কি করে। এই দেখুন প্লে গ্রুপে কি করা হয়, 1 2, এটা যে কাউন্টিং মেশিন সেটা শেখানো হচ্ছে। তারপরে তো ক্যালকুলেটর শিখবে। আমি জানি আপনার ইচ্ছা আপনার মেয়ে সুন্দর ডান্স করুক, কিন্তু সেটা শিখতে হয়।
ডান দিকে যে চশমা পরে মেয়েটি নাচছে, ওটা রিল করা মায়ের মেয়ে। অনেক মায়েরা রিল করছে না, তাদের মেয়ে। আর যেটা বাঁদিকে যে বাচ্চাটিকে দেখছেন, ইয়েস, এর মা রিল করে না, ওয়েল কোয়ালিফাইড মেয়েকে ডান্স শিখিয়ে ডান্স করাচ্ছে। কারণ দুটো চিত্র আবার দেখান, বাঁদিকেটা শিখতে হয়, ডান দিকেটা শিখতে নয়। মায়ের সঙ্গে ধেই নাচুনি করার জন্য, ঠিক? রিলস করা মায়ের মেয়ের সঙ্গে একটা কোয়ালিফাইড মায়ের বাচ্চার তো তফাৎ হবেই। শেখাতে হবে, শিখে করান, না শিখে কিচ্ছু করা যায় না। সবটা কি এডুকেশনের মধ্যে। আপনার মেয়েকে নাচ শেখাবার ইচ্ছা হয়েছে, তাহলে ওই আজ কি রাত তামান্না তামান্না এইসব না করে মাও নাচছে, মেয়েও নাচছে, ওটা শেখা হলো না। ব্যাকরণ ধরে যেভাবে শিখতে হয়, গ্রামার, সেইভাবে শেখান। এই যে হিমেশ রেশমি ছোটবেলা, ইন্টারেস্ট যদি দেখেন যে বাচ্চার গান করা ইন্টারেস্ট হচ্ছে, সে যাই চিৎকার করে করুক, গান পাচ্ছে না, তখনই আপনি তাকে ক্লাসে দিন। ইয়েস, শেখাতে হবে, শিখতে হবে। একবারে কেউ গায়ক গায়িকা লতা মঙ্গেশকর হয়ে যাবে না, একবারে কিশোর কুমার হয়ে যাবে না, রফি হয়ে যাবে না। Everything is a need to learn, need to education, proper education. ছবি আঁকা, রঙিন পেন্সিল কিনে দিন, আঁকি মুকি করছে, দেখুন ওই আঁকি মুকির মধ্যেও সে ভালো কিছু করছে কিনা, তাহলে তাকে একটা ড্রয়িং টিচার দিন। আর ড্রয়িং মাস্ট। যে বাচ্চা ড্রয়িং পারে না, সে হায়ার এডুকেশনে যেতে পারবে না। মোটামুটি আপনার ছবি আঁকা জানতে হবে, ইটস মাস্ট, কম্পালসারি। এবারে ক্লাস 5-এ, গল্প করতে করতে ক্লাস 5-এ এসে গেলাম। এতগুলি বই, যেটা আমাদের সময় ছিল না। তাহলে কি বাচ্চাটা খেলবে না? সারাদিন বই নিয়ে বসে থাকবে? নো, তাকে খেলতে পাঠান। তার টাইম পাস করানোর জন্য একটু সুইমিং এ দিন, অথবা অ্যাথলেটিক্সে ইচ্ছা আছে সেটা দিন, অথবা তার মার্শাল আর্টসে ইচ্ছা আছে সেটাই দিন। আর যদি বলেন এই তোমাকে এতগুলো বই দেওয়া হচ্ছে, সারাদিন বই নিয়ে বসে থাকো, আপনার বাচ্চা এরকম হয়ে যাবে। মা কি পাগল হয়ে গেছো তুমি, সারাদিন বই নিয়ে বসে থাকবো? ইয়েস, এগুলোই হয়। আপনার বাচ্চা থেকে এগুলোই শোনেন। একটু মোবাইল দাও, খেলবো, দিন না, আধা ঘন্টার জন্য দিন। ব্রেনটাকে হ্যাং করে দেবেন না, কারণ আগেকারের আমরা যা সিলেবাস করে এসেছি তার থেকে এখন সিলেবাস অনেক বেশি। হ্যাং হয়ে যাচ্ছে বাচ্চারা, মাথা। দিন একটু খেলুক, যাও খেলে আসো। ইয়েস, খেলতে হবে, না হলে আরেকটু উঁচু দে, ক্লাস 8। হে ভগবান, এই ম্যাথসটা তো সলভ করতে পারছি না। ক্লাস 9 যাও করে পাশ করে গেছে। ক্লাস 10-এ গিয়ে এবার ইস 9, 10 ফাঁকি মেরেছি, এইবারে কি হবে আমার, আমি মাধ্যমিক কিভাবে পাশ করব? ঠিক এই ইনসিডেন্ট গুলো ঘটছে আপনার বাচ্চার সাথে। এর জন্যই বলছি মানডেটা আমি ভীষণ খালি রাখি, না কোনো ফিজ লাগবে না, দমদম চেম্বারে, বাট 2টোর মধ্যে, কারণ সেদিন সোদপুর চেম্বার থাকে আমার। তারপরে বিকালে 2টোর মধ্যে চলে আসুন আমার বাচ্চাকে, নো নিড ফিজ। আপনার বাচ্চা ভালো রেজাল্ট করলে আমার ভালো লাগবে। আই লাইক স্টাডি টিল নাও, এখন অব্দি এভরি নাইট 2টো 2:30 অব্দি জাগতে হয়। এই প্রেজেন্টেশন গুলো কি এমনি ভগবান বানিয়ে দিয়ে গেছে? ভাবতে হয়েছে তো আপনার বাচ্চার কথা, আপনাদের বাচ্চার কথা ভাবতে হয়েছে আমাকে, তবে তো এই প্রেজেন্টেশন। তার মানে আমায় স্টাডি করতে হয়েছে, হাউ টু ডু দ্য স্টাডি। তাহলে ক্লাস 10-এ এসে যদি 8, 9, বিশেষ করে 8, 9 ফাঁকি দাও, মাধ্যমিক পাশ করতে পারবে না সে, কারণ 8, 9 মিলেই ক্লাস 10। তারপরে এইচএস। তাহলে সহজে উতরে গেলে হবে না, পড়াশোনাটাকে বুঝুন।
তবে আপনার বাচ্চা কিন্তু এই মার্কসটা পাবে। আপনি এদিকে বাচ্চাকে বলছেন প্রচুর 90% মার্কস আনতে হবে, এদিকে কোনো খোঁজ খবর রাখছেন না। বলে আমি তো টাকা দিতে হয়তো টিউশন টিচারের মাইনে তো দিয়ে গেছি, স্কুলের ফিস তো দিয়েছি বাবা, আমার বাচ্চা গাড়ি করে স্কুলে যায়, গাড়িতে তেল ভরে দিয়েছি, ড্রাইভারের মাইনে দিয়েছি। বাচ্চা, আপনার বাচ্চা কোন ক্লাসে পড়ে জিজ্ঞেস করে দেখেছেন? অনেক বাবা আছে এখনো নিজের বাচ্চা কোন ক্লাসে পড়ে জানেই না। মাঝে মধ্যে এই কোন ক্লাস হলো রে তোর, আজও বাবা। ঘুরে ঘুরে নমস্কার এরম বাবাদের। কিন্তু যারা স্টাডিতে আছে তাহলে তাদের সঙ্গে বসুন। যে বাবারা টিচার, ডক্টর, অ্যাডভোকেট, ইঞ্জিনিয়ার, তাদের বাচ্চাদের কি অনেক টিউশন টিচার লাগবে? সেই বাচ্চারা বাবাদের সঙ্গে 1 ঘন্টা কাটাও, আধা ঘন্টা কাটাও, গল্পের ছলে দেখবে তোমার অনেক স্টাডি তৈরি হয়ে গেছে। কিন্তু আসতে হবে তো, বাবা তো সারাদিন টায়ার্ডনেস হয়ে বাড়ি ফিরছে, তারপরেও তো কি স্টাডিতে বসছে। তাহলে বাবা নিজে স্টাডি করতে পারছে যখন, তোমারটাও করিয়ে দেবে নিশ্চয়ই, গল্পের ছলে, একদম ডিফারেন্ট স্টাইলে। কোনো বই লাগবে না, শুধু বলো কোন সাবজেক্টটা বোঝার আছে। ইয়েস, একটা বই, তাতে কিছু চ্যাপ্টার থাকে, তাহলে একটা চ্যাপ্টার বাবা মার কাছে বসো, 1 ঘন্টা শেষ করে দেওয়া যায়, মাথা থেকে কোনোদিন বেরোবে না। ওয়েল, যারা ফোন করছেন বা ফোন করতে চাইছেন, নিচে 2টি নাম্বার দিয়ে রেখেছে, প্লিজ কল ইন দিস নাম্বার। ওকে, হ্যাঁ ওই নাম্বারে কল করো। দ্বিতীয়, আমরা শুধু পাস আর ফেল বুঝি, তাই না? পাস আর ফেল বুঝলে হবে না, শুধু পাসটাই বুঝবো। আর যদি আপনার বাচ্চা ফেল হয়ে যায় এইচএসে গিয়ে, আর পড়াতে পারবেন না। ওই বাচ্চার যে মন ভেঙে গেল, এইবার দেখবেন আপনার বাচ্চা গাঁজায় টান দিচ্ছে। কপালের নাম গোপাল, আমাদের একটি গোপাল আছে, তার বাবা প্রচুর স্কুলে পাঠিয়েছিল, যায়নি। এই স্কুল ফাঁকি দিয়ে দিয়ে আজকে সুন্দর করে ধোঁয়া উড়িয়ে টান দেয়। তাহলে এই টাইমটা, স্টাডি টাইমটা যদি পার করে দাও না একবার, আর নতুন করে হবে না। হ্যাঁ, প্রথম থেকে যদি স্টাডিটা কন্টিনিউ থাকে তাহলে একদম বুড়ো বয়স অবধি করা যায়। একবার ভেবে দেখুন, আমাদের সময় লাইব্রেরি ছিল, সব বই বাবা কিনে দিতে পারতো না, লাইব্রেরি থেকে বই এনে স্টাডি করতে হয়েছে। এখন লাইব্রেরি উঠে গেছে। আচ্ছা ওয়েল, মোবাইলে সব পাওয়া যায়, তাহলে মোবাইলে দিন, ঠিক? তাহলে মোবাইলটাতে স্টাডি করো, সে বসে বসে রিল দেখছে না। মোবাইলটা তোমার ডিস্টিংশন নাম্বার এনে দেবার জন্য যথেষ্ট। টিউশন টিচার লাগবে না, মোবাইল এমন একটি যন্ত্র, কিন্তু সেটাকে মিস ইউজ করা হচ্ছে। আর গ্র্যাজুয়েশনে গিয়ে যারা ফেল করে যাচ্ছে, গ্র্যাজুয়েট করতে পারছেন না, তারা অন্য দুনিয়ায় চলে যাবে, আর পড়াতে পারবেন না। এমনি করে করে এই নেশা করানো একটা র্যাকেট বাজারে ঘুরে বেড়াচ্ছে, ক্লাস 7, 8 থেকে বাচ্চাদের অ্যাট্রাক্ট করছে, তাদের অ্যাডিকশন বানিয়ে দেওয়া হচ্ছে। সো বি ওয়্যার অল প্যারেন্টস। যে জন্যই বলছি, ওই গাড়ি করে পাঠালেন স্কুলে, আবার গাড়ি করে চলে এলো, প্রতিটা ক্লাস করছে কিনা খোঁজ নিন। বুড়ো বটগাছের তলায় গিয়ে গাঁজায় টান দিচ্ছে না তো? কেন বলুন তো? আমি যে টেবিলটায় বসি, এরকম প্রচুর বাবা মা আমার টেবিলের সামনে আসে কাঁদতে কাঁদতে। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল তাদের বাচ্চা, এখন আর নেই। কেন? অ্যাডিকশন, নেশা ছাড়া কিচ্ছু বোঝে না। তাই আজকে নতুন এখন একটা ট্রেন্ড চলছে, গাঁজা, ক্যানাবিস, মারজুয়ানা। খুব ফলো রাখুন। সিগারেট বিড়িটা আলাদা ছিল,
স্কুলের বাচ্চাটা সিগারেটের মধ্যে গাঁজা ভরে খাচ্ছে না তো? আমি আপনাদের ক্লুগুলো দিয়ে দিচ্ছি, একটা বাচ্চা কিভাবে খারাপ হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, সবটাই। আমাদের সময় অ্যালকোহল মাথাতেও আসতো না, এখন ফ্যাশন। কেন? আমি বারাসাতের কথাই বলি। যদি ডাকবাংলো থেকে, ডাকবাংলো বাদ দিন, এয়ারপোর্ট থেকে দত্তপুকুর অব্দি যান, কম করে অন্তত 50টা বার দেখবেন, বার। আচ্ছা, যদি বলি ওষুধের দোকান, 5টা থেকে 6টা, খুব বেশি হলে 10টা। বারাসাত হসপিটালের সামনে কয়েকটা আছে, আরেকটু এগুলি আবার সুন্দর করে বার। অ্যালকোহল টানছে, এই তো জীবন। নেক্সট, বাবা মা টেনশন সন্তানকে নিয়ে, এটা সব বাবা মার টেনশন। বাচ্চাটা পাস করতে পারবে তো? কিন্তু এত প্রেসার দিয়ে দেবেন না আবার যে আপনার বাচ্চার মাথা ঠিক এমনি করে হ্যাং হয়ে যায়, ব্রেন হ্যাঙ্গিং, ক্লোজড, মাথার কিছু নিতে পারছে না, পর পর পর। আরে বাবা, বেশি পড়াবেন না আবার। বলেছি না, একটা সুন্দর রুটিন করে দিন, তাকে খেলতে দিন, তাকে গান শুনতে দিন, আবার পড়া। সারাক্ষণ বই নিয়ে বসে পণ্ডিত হয়ে যাবে না, বিদ্যাসাগর হয়ে যাবেন আপনার বাচ্চা, রাইট? পাগল হয়ে যাবে আপনার বাচ্চা সবসময় আবার বই নিয়ে বসে থাকলে। এরকম পেশেন্টও আছে। তাকে এত প্রেসার দেওয়া হয়েছে, 18 বছর অব্দি মারাত্মক রেজাল্ট করেছে, গ্র্যাজুয়েশনে গিয়ে ডাল, পাগল হয়ে গেছে, মেন্টাল, কারোর সঙ্গে কথা বলছে না, হা করে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে, নিজে নিজে হেসে ফেলছে, বন্ধুদের নাম মনে নেই। হ্যাং হয়ে গেছে তো ব্রেন। আপনার বাচ্চার না হয়, সবকিছু লিমিটেশন। সো বাবা মার দায়িত্ব বাচ্চার জন্য একটা সুন্দর রুটিন করে দিন। ঘুম থেকে ওঠা থেকে আপ টু রাত্রে শুতে যাওয়া অবধি, এই রুটিনটা যদি বাবা মা না বানাতে পারেন, সব বাবা মা যে পারবে তা নয়, তাহলে আপনার বাচ্চার যে টিউশন টিচার আছে তার হেল্প নিন, তাকে বলুন আপনার বাচ্চার জন্য একটা রুটিন বানিয়ে দিক, বড় করে একদম লাল স্কেচ পেন দিয়ে লিখে ক্যালেন্ডারের পিছনে বা আর্ট পেপারে লিখে একদম দেওয়ালে টাঙিয়ে দিন। এইভাবে তুমি 6টায় উঠবে কি 5টায় উঠবে, ওঠো, রাত্রি 10টায় ডিনার করবে, তারপর আবার 1 ঘন্টা স্টাডি করবে, তারপর ঘুমোতে যাবে। সো মেনটেন দ্য রুটিন এভরি ডে। দেখুন তো আপনার বাচ্চা ঠিক হয় কিনা। তার মধ্যে সব আছে, গান শোনা, মোবাইল দেখা, খেলা, বন্ধুদের সঙ্গে গল্প করে নেওয়া একটু। তাহলে এখনকার বাবা মারা কি করে জানেন? ছেলে মেয়েকে এত বেশি চাপ দিচ্ছে, এত বেশি চাপ দিচ্ছে। জানেন দিদি, আমার বাচ্চাটাকে বই ছেড়ে উঠতেই দিই না। যদি এখন ফসকে জিজ্ঞেস করে ফেলে, দিদি আপনি কতদূর পড়াশোনা করেছেন? মাধ্যমিক ফেল। মা এদিকে মোটা করে লিপস্টিক দিয়ে একদম মডেলার হয়ে পুরো বাচ্চাকে দিতে যাচ্ছে। আর সেই মায়েরাই বাচ্চাদেরকে বলছে, এই ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছি তোকে, পটপট করে ইংরেজি বলতে হবে। আচ্ছা, তোকে ডাক্তার হয়ে দেখাতেই হবে, তোকে বড় গায়ক হতে হবে, তোকে ইঞ্জিনিয়ার হতে হবে। মানে এগুলো কেন বলে বাবা মারা? তারা পারেনি বলে। আচ্ছা, আপনারা বাজে স্টুডেন্ট ছিলেন, আপনারা পারেননি, বাচ্চাটার উপর কেন প্রেশার দিচ্ছেন? আচ্ছা, যাকে ইঞ্জিনিয়ার হতে হবে বলে প্রেশার দিচ্ছেন, ও তো গায়ক হবার ইচ্ছে থাকতে পারে। আচ্ছা, গায়ক হলেও ভালো স্টাডি করুক, ওটা তো করতেই হয়, পড়াশোনাটা ঠিকঠাক করুক, টার্গেট দেবেন না। আপনার বাচ্চা সেলসম্যান নয়, টার্গেট দিয়ে দেবেন সেলসম্যানের মতো, এত লাখ টাকার সেল দিতে হবে। বলুন মন দিয়ে পড়াশোনাটা করতে, তাকে বেছে নিতে দিন তার জীবন। আপনি পারেননি বলে কেন আপনার নেগেটিভ জিনিসগুলো আপনার বাচ্চার উপর দেবেন? আপনার ফেলিওর কেসগুলো কেন বাচ্চার উপর চাপিয়ে দিচ্ছেন? আপনি ভালো স্টুডেন্ট ছিলেন না বলে আপনার বাচ্চাকে ভালো স্টুডেন্ট হতেই হবে কে বলেছে? পড়াশোনাটা ভালো করে করুক, সবসময় হেভি স্টুডেন্ট হতে হবে, ফার্স্ট হতে হবে, কে বলেছে? আপনার ছেলে পরপর 5 বার ফার্স্ট হয়ে গেলে কি বিদ্যাসাগর হয়ে যাবে? 21 বছরে গিয়ে গাঁজায় টান দেবে? মিথ্যে নয়। কারণ পার ডে যা পেশেন্ট দেখি এখন অব্দি, টিল নাও 25 বছর ধরে, অনেক নার্সিং হোমেও সেই পেশেন্ট ভর্তি থাকে না, বড় বড় নার্সিং হোমে। এখন অব্দি যা পেশেন্ট দেখি পার ডে, মানুষগুলো এমনি করতে আসে না। যুক্তিটা যেটা দিই ঠিকঠাক,
আপনার কোনো ক্ষতি করার জন্য তো বসিনি। আমি ট্রিটমেন্টটা না করতে পারি, কিন্তু আপনাকে যুক্তি তো দিতে পারি, হ্যাঁ এখানে গেলে আপনার ট্রিটমেন্টটা ভালো হবে, বা এই কথাটাও বলে দিই না এর কোনো ট্রিটমেন্ট নেই না। তাহলে বাবা মাকে রিকোয়েস্ট করছি যে আপনাদের না পারা জীবনের অসম্পূর্ণ স্বপ্নগুলো ছেলের উপর চাপিয়ে দেবেন না। তাকে জিজ্ঞাসা করতে পারেন, বাবা গান করতে ভালো লাগে, তাহলে করো। তুমি পারোনি বলে বাচ্চাটাকে গান করতে হবে? নিজে ডাল ছিলে, মাথা ব্রেন, বাচ্চাটাকে ওইরকম প্রেশার দিয়ে দিয়ে আবার ডাল করে দেবে, হ্যাং হয়ে যাবে তো ব্রেন। পড়াশোনাটা ভালো করে করতে বলো, তাকে জিজ্ঞাসা করো কি ভালো লাগে, ছবি আঁকতে, ডান্স করতে, গান করতে, খেলতে, জিজ্ঞাসা করুন। ক্লিয়ার হচ্ছে? নেক্সট, আপনারা জীবনে যা যা করতে পারেননি সেটাই আপনার সন্তানের উপর চাপিয়ে দিয়েছেন বা দিচ্ছেন, এটা একদম করবেন না। আপনার বাচ্চাদের এখন এক্সাম চলছে, অথবা হয়তো এক সপ্তাহের মধ্যে এক্সাম শুরু হবে। আমি ডক্টর, অ্যাজ এ ডক্টর হিসেবে আর কি করতে পারি? আমার কাছে একটি হেলথ ড্রিঙ্কস আছে, বিকজ আই হ্যাভ অ্যাপ্লিকেশন সেভারাল টাইম অন সো ম্যানি স্টুডেন্টস, আই হ্যাভ গট গুড রেজাল্ট। দারুণ রেজাল্ট করেছে তারা, করছেও। জানেন বোধহয় আপনারা প্রোডাক্টটা, আমি মাঝের মধ্যেই বলি, ইয়েস, ডে অ্যান্ড নাইট দিস প্রোডাক্ট ফর মেমোরি বুস্টার, মেমোরি এনহ্যান্স, ডে অ্যান্ড নাইট। আমার কাছে, আমার নিজের তৈরি, আমার রিসার্চ করা। কনসেন্ট্রেশন, বোধ শক্তি, আইকিউ বাড়ানো, অসাধারণ। কাজটা কি এর? আপনার বাচ্চা মেমোরি চিপ তৈরি করে দেবে একদম, যেটা একবার পড়বে মাথা থেকে আর বেরোবে না। দিস ইজ ডে অ্যান্ড নাইট, অনলি ডে অ্যান্ড নাইট। ঠিক, তাহলে ইউটিউবে চলে যান, মাই টিভি দেখুন এবং ছেলেকেও দেখান। আর মাই টিভি চ্যানেলের সঙ্গে সঙ্গে ফেসবুকে সবই মায়া পেজটা সাবস্ক্রাইব করে রাখুন। ওখানে সবই মায়া পেজটায় ফলোয়ার্স গিয়ে ওখানে ক্লিক করে দিন। প্রতিদিনে আমার লাইভগুলো পাবেন। লাইভগুলো খারাপ হয় না, আমি যেদিন আসি কোনো না কোনো একটা সলিড টপিক থাকে। ঠিক, তাহলে ফেরা যায় এবারে? যায়, আশা করি। না, এটাকে কোনো জ্ঞান ভাববেন না, আপনার বাচ্চাদের জন্যই লিসেনটা ছিল। ফেসবুকে পেজে, এটা সবই মায়া পেজে রয়ে যাবে এই অনুষ্ঠানটা। বারবার দেখান, অন্তত দিনে একবার করে। কেউ আছে কলে? এবার একটু কলে যাব আমরা। এবং ইয়েস, নমস্কার। চেম্বারে চলে আসুন, বাড়িতে বসে কিছু করতে পারবেন না। ওই যে নিচে দুটো নাম্বার দেখাচ্ছে, ওই দুটি নাম্বারে যে কোনো একটাতে কল করে নিন, ওনারা আপনাকে হেল্প করবে। ঠিক আছে? ওকে, আছে আমি আপনাদের জন্য, কোনো অসুবিধা নেই। আমি তো বলেছি আমি যেটা পারি আমি সেটা হেল্প করব। চলুন, কি করে বাচ্চাদের পড়াশোনা সহজে মুখস্থ করানো যায় এবার একটু ভিডিওর মাধ্যমে দেখব। ইয়েস, চলুন। তোমারও কি পড়া মুখস্থ করতে ভীষণ বিরক্ত লাগে? তোমারও কি পড়া মুখস্থ করতে অনেক সময় লাগে? তো এর সব সমাধান নিয়েই আজকের এই ভিডিও। আজকের ভিডিওতে পড়া মুখস্থ করার অসাধারণ কিছু উপায় বলবো, যা তোমাদের ছাত্র জীবনের দশা এবং দিশা দুটোই পাল্টে দেবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। নম্বর 1, আগ্রহ নিয়ে খালি মাথায় পড়তে বসো। খেলা, মুভি দেখার জন্য তুমি যেমন আগ্রহ নিয়ে জেতার আশা নিয়ে বসো, পড়ার সময়ও একইভাবে নিজের ভিতর থেকে আগ্রহ নিয়ে বসো। পড়া কঠিন, মনে থাকে না, বুঝি না, এইসব ভুলে খালি মাথা নিয়ে পড়তে বসো। সেই জন্য ভোরে উঠে পড়তে বসলে মাথা ক্লিন থাকে এবং পড়া দ্রুত মাথায় ঢুকে যায়। নম্বর 2, ছোট ছোট অংশে ভাগ করে পড়ো। খুব সিম্পল একটা উদাহরণ দিই।
ধরো তোমার একটা ফোন নম্বর মনে রাখা দরকার। এখন তুমি যদি এমন ভাবে মনে রাখার চেষ্টা করো তাহলে তুমি 2 মিনিট পরেই ভুলে যাবে। তাই ভেঙে ভেঙে এই স্টাইলে পড়ো, তাহলে অবশ্যই তোমার অনেক দিন পর্যন্ত মনে থাকবে। নাম্বার 3, ধৈর্য সহকারে পড়ো। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, ধরো একটা দরজা খুলছো বন্ধ করছো, খুলছো বন্ধ করছো, তাহলে কেউ সেই দরজার ভেতরে প্রবেশ করতে পারবে? কখনোই নয়। একইভাবে তুমি একবার পড়বে আবার উঠে যাবে, আবার পড়বে আবার উঠে যাবে, তাতে কোনো কাজ হবে না, তাতে কোনো লাভ হবে না। তাই ধৈর্য সহকারে পড়ো, তাহলেই তোমার পড়া একসময় মুখস্থ হবে। নাম্বার 4, নিজেই টিচার হয়ে যাও। তুমি যা পড়ছো বা তোমার যা মনে আছে তা অন্য কাউকে শেখানোর চেষ্টা করো, তাহলে সেই পড়া তোমার মনে থাকার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। নাম্বার 5, কালারিং বা মার্কার পেন ব্যবহার করে দাগিয়ে পড়ো। তুমি পড়া মুখস্থ করার সময় মার্ক করে বা দাগিয়ে পড়ো। এটি পড়া মনে রাখার বেশ কার্যকর একটি উপায়। মার্ক করার ফলে কোনো শব্দ বা বাক্যের প্রতি আকর্ষণ ও আগ্রহ বেড়ে যায়, পাশাপাশি এর ওপর ব্রেনের ইফেক্ট বেড়ে যায়, যা পড়াকে মনে রাখতে সাহায্য করে। নাম্বার 6, পড়ার জন্য সঠিক সময় নির্বাচন করো। বন্ধুরা, সব সময় আমাদের ব্রেন একইভাবে কাজ করতে পারে না। গবেষণায় দেখা গেছে বিকালের পর আমাদের ব্রেনের কার্যকারিতা বৃদ্ধি পেতে থাকে। তাই বিকালের পরে অর্থাৎ সন্ধ্যায় বা রাতে অথবা ভোরে পড়া বেশি কার্যকর হয়। নাম্বার 7, রিভাইজ রিভাইজ অ্যান্ড রিভাইজ। জার্মান মনোবিদ হারবান ইবিনঘোসের মতে যে কোনো কিছু পড়ার 1 ঘন্টা পর সেটার মাত্র 44% আমাদের মনে থাকে। তাই আমাদের উচিত নিয়মিত পড়াগুলো রিভাইজ করা, তাহলে পড়াটি অনেক দিন পর্যন্ত মনে থাকবে। বন্ধুরা, যে কোনো বই বা কোনো পড়া মুখস্থ করার সময় 3টি ধাপ মনে রাখতে হবে: মুখস্থ করা, স্মৃতিতে ধারণ করা, পুনরায় মনে করা। এটাই হলো পড়া মুখস্থ করার সবচেয়ে প্রধান উপায়। এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো, তার মানে তোমার কিছু শেখার ইচ্ছা আছে। তো এবার আমরা এই ভিডিওর সামারি লিস্টটা একবার এক নজরে দেখে নেব। সো নাম্বার 1, আগ্রহ নিয়ে খালি মাথায় পড়তে বসো। নাম্বার 2, ছোট ছোট অংশে ভাগ করে পড়ো। নাম্বার 3, ধৈর্য সহকারে পড়ো। নাম্বার 4, নিজেই টিচার হয়ে যাও। নাম্বার 5, কালারিং বা মার্কার পেন ব্যবহার করে দাগিয়ে পড়ো। নাম্বার 6, পড়ার জন্য সঠিক সময় নির্বাচন করো। নাম্বার 7, রিভাইজ রিভাইজ অ্যান্ড রিভাইজ। বন্ধুরা, এরপরেও আমি বলবো যে আমি কোনো এক্সপার্ট নই। আমি যতটা জানি বা আমি যতটা শিখেছি আমি শুধুমাত্র তোমাদের কাছে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, কমেন্টে অবশ্যই তোমার মতামত জানাও। চলুন ফিরে আসি। তাহলে এখন যারা বাবা মা বসে দেখছে অনুষ্ঠানটা, তাদের মনে হচ্ছে যে ইস, আরেকবার যদি পড়াশোনার জীবনে সুযোগ আসতো, তাই না? ঠিক তাই। এরকম ভাবে আমরাও কিন্তু অনেক সময় নষ্ট করেছি। এখনো আফসোস হয়, ভগবানের কাছে মাঝে মধ্যে ধূপ দিতে দিতে জানাই যে যদি কোনো পদ্ধতি থাকতো শৈশবে আরেকবার ফিরে যাওয়ার, তাহলে বোধহয় আরো ভালো করে পড়াশোনাটা করতে পারতাম। আপনি কি একজন স্টুডেন্ট এবং চলুন আরেকটু দেখি। সময় এই জিনিসটি নিয়ে চিন্তিত আছেন যে আপনি যা পড়ছেন তা মনে রাখতে পারছেন না? আপনি কি একটি চ্যাপ্টারকে 10 বারের থেকে বেশি পড়ার পরেও মনে রাখতে পারছেন না? আপনার ক্লাসে হয়তো এমন কিছু স্টুডেন্ট রয়েছে যারা কোনো পড়াকে একবার পড়েই মনে রাখতে পারে। যখনই টিচার ক্লাসে কোনো চ্যাপ্টারের উপর প্রশ্ন করে, তখন সেই কিছু স্টুডেন্টরাই সব থেকে আগে অ্যান্সার দেয়। তাদের কাছে প্রায় সকল প্রশ্নেরই উত্তর আগে থেকেই রেডি থাকে, তাই না? ওয়েল, যদি আপনার সাথে এমনটি ঘটে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজ এই ভিডিওটি আপনার পড়াশোনাকে এতটা ইমপ্রুভ করবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। তাই আজকের এই ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবেন। তো প্রশ্ন হলো এই যে এমন কি ব্যাপার রয়েছে যার দ্বারা কোনো স্টুডেন্ট কোনো পড়াকে 10 বার পড়েও মনে রাখতে পারছে না, এবং অপরদিকে একই পড়াকে কোনো স্টুডেন্ট একবার পড়েই কিভাবে মনে রাখতে পারছে? আপনার মনে কি এই ধরনের প্রশ্ন এসেছে? তো চলুন আজ আমরা জেনে নিই কিছু স্পেশাল টিপসকে, যার দ্বারা আপনিও কোনো পড়াকে বা কোনো চ্যাপ্টারকে ইজিলি মনে রাখতে পারবেন। এই টিপগুলির দ্বারা আপনি আপনার পড়াশোনা করার ধরনকে আরো ইমপ্রুভ করতে পারবেন এবং আপনিও আপনার ক্লাসের একজন টপার হতে পারবেন। আজ আমরা জেনে নিই হাউ টু মেমোরাইজ হোয়াট উই স্টাডি। সো লেটস বিগিন। যে টিপসগুলির ব্যাপারে আমি আপনাকে বলতে চলেছি সেই টিপসগুলিকে খুব ভালোভাবে আপনি বোঝার চেষ্টা করবেন, কারণ এই টিপসগুলি আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারবে। টিপ নাম্বার 1, মেক এ মুভি। হ্যাঁ, মেক এ মুভি ইন ইউর মাইন্ড অ্যাবাউট ইউর কনসেপ্ট।
আপনি যে পড়াটিকে পড়ছেন সেটির কনসেপ্টটিকে নিয়ে নিজের মাইন্ডে একটি মুভি তৈরি করুন। তাহলে এই কথাটি হয়তো আপনি জানেন যে যখন আমরা কোনো মুভিকে দেখি তখন সেই মুভির স্টোরি এবং প্লটকে আমরা শুরু থেকে শেষ অবধি বহুদিন পর্যন্ত মনে রাখতে পারি, তাই না? মুভিটিকে কেবলমাত্র একবার দেখেই তার স্টোরিকে আমরা বহুদিন পর্যন্ত মনে রাখতে পারি। আসলে আমাদের ব্রেন নাম্বারস এবং অ্যালফাবেটের তুলনায় ভিজুয়ালসকে বেশি দিন পর্যন্ত মনে রাখতে পারে। আমাদের মস্তিষ্ক ভিজুয়ালসকে ভালোভাবে মনে রাখতে পারে। তো ঠিক একই রকম ভাবে এই সুপার পাওয়ারটিকে আপনি আপনার পড়াশোনার ক্ষেত্রেও ইউজ করতে পারেন। মনে করুন আপনি কোনো একটি চ্যাপ্টারকে পড়ছেন, তো এক্ষেত্রে চ্যাপ্টারটিকে পড়ার সাথে সাথে নিজের মাইন্ডে সেই পড়াটির স্টোরিকে নিয়ে একটি মুভি তৈরি করুন। আপনার তৈরি করা সেই মুভিতে আপনি আলাদা আলাদা ক্যারেক্টারকে ইনক্লুড করুন আপনার পড়ার টার্মসের ভিত্তিতে। ফর এক্সাম্পল, আপনি বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি অথবা জিওগ্রাফির কোনো চ্যাপ্টার বা নোটকে পড়ছেন, তো এক্ষেত্রে আপনি সেই পড়াটিকে রিড করার সাথে সাথে মাইন্ডে একটি মুভিও তৈরি করে নিন। সেই মুভিটিতে ক্যারেক্টার অ্যাড করুন, লোকেশন অ্যাড করুন, এইভাবে সেই পড়াটির একটি মুভি আপনার মাইন্ডে তৈরি করে নিন। যখন এইভাবে প্রতিটি টপিকের হিসেবে আপনার মাইন্ডে এক একটি মুভি তৈরি করা থাকবে, তখন ইজিলি আপনি সেই টপিকটিকে মনে করতে পারবেন। আর শুধু তাই নয়, আপনি সেই টপিক বা নোটসটিকে ডিটেলসে মনে রাখতে পারবেন। আর এর ফলে আপনার পড়াশোনায় এতটা ইন্টারেস্ট চলে আসবে যে আপনাকে আর কোনোদিনই পড়াশোনাকে বার্ডেন বা বোঝা বলে মনে হবে না। টিপ নাম্বার 2, টিচ সামওয়ান। দেখুন, ফার্স্ট টিপটি ততক্ষণ পর্যন্ত কাজ করবে না যতক্ষণ পর্যন্ত না আপনি সেকেন্ড টিপটিকে ফলো করেন। তো চলুন মনে করে নিলাম যে আপনি ফার্স্ট টিপটিকে খুব ভালোভাবে ফলো করা শুরু করলেন এবং নিজের মাইন্ডে সেই চ্যাপ্টারটির একটি মুভি তৈরি করে নিলেন। এবার আপনি সেই মুভিটিকে একা একা নয়, বরং 1-2 ক্লাস ফ্রেন্ডকে নিয়ে দেখুন। একা একা সেই মুভিটিকে দেখতে আপনার ভালোই লাগবে না, আপনি বোর হয়ে যাবেন। তাই এই সিচুয়েশনে আপনি আপনার ক্লাসমেটদের সাথে সেই মুভিটিকে এনজয় করুন। আপনি হয়তো এই কথাটি অবশ্যই শুনেছেন যে নলেজকে আপনি যত বেশি শেয়ার করবেন ততই আপনার নলেজ বৃদ্ধি পাবে। আর এই কথাটি একেবারেই সত্য। আপনি যা পড়ছেন, যতটুকু পড়ছেন, সেই ততটুকু বিষয়কে নিয়ে আপনি আপনার ক্লাসমেটদের সাথে ডিসকাস করুন। এতে আপনার সেই বিষয়টি আরো ভালোভাবে এবং বহুদিন পর্যন্ত মনে থাকার সাথে সাথে আপনার মেমোরি পাওয়ার এবং কনফিডেন্সও অনেকটা বৃদ্ধি পাবে। টিপ নাম্বার 3, যদিও এটি একটি টিপ নয় বরং একটি সাজেশন। আপনি যা পড়েন সেগুলিকে উইকলি রিভাইজ করুন। আপনি চাইলে 3-4 দিন পর পরও রিভাইজ করতে পারেন, বাট রিভিশন ইজ কম্পালসারি। এটিও অর্থাৎ এই রিভিশনও পড়াশোনা করার একটি নিয়ম। আপনি কোনো চ্যাপ্টারকে যতই মুখস্থ করুন না কেন, কিন্তু রিভিশন না করলে সেটি কোনোদিনই আপনার লং টার্মে মনে থাকবে না। এই কারণের জন্য রিভিশন করাটা খুবই জরুরি। এই 3টি বেসিক টিপকে ফলো করলে আমি 100% শিওর যে আপনিও নিজেকে ক্লাসের টপারদের স্থানে নিয়ে যেতে পারবেন। এই 3টি টিপকে ফলো করে আপনি আপনার পড়াশোনাকে বহুগুণ ইমপ্রুভ করতে পারবেন। আর শুধু তাই নয়, বরং আপনি সেই পড়াগুলিকে বহুদিন পর্যন্ত মনেও রাখতে পারবেন। এই ভিডিওটির মাধ্যমে সামান্য পরিমাণে হলেও যদি আপনি আপনার পড়াশোনাকে ইমপ্রুভ করতে পারেন, তাহলে বুঝবো যে এই ভিডিওটি বানানো আমার সার্থক হয়েছে। আর যদি সত্যি এই ভিডিওটি আপনার হেল্পফুল বলে মনে হয়ে থাকে, তাহলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, যাতে এই হেল্পফুল ভিডিওটি আপনার প্রিয় ব্যক্তির কাছে পৌঁছে। তাহলে আজকে যতটা পার্ট হলো, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। আমার মনে হয় আমার যা 2025 সালে প্রেজেন্টেশন এখন অব্দি দিয়েছি, 2025-এ নিউ ইয়ার্সে, সব থেকে ইম্পর্টেন্ট আজকে একটা চ্যাপ্টার নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করলাম। কেন? এক্সাম টাইম চলছে, সব বাবা আমার ইচ্ছা হয় বুক ভরা আশা নিয়ে বসে থাকে, কত আশীর্বাদ, ডাব খেয়ে যা বাবা, দই খেয়ে যা বাবা, দইয়ের টিপে আর চন্দনের টিপ, এটা সেটা, ঠাকুরের ফুল ইত্যাদি, কত মায়েদের আশা থাকে। স্টুডেন্টসদের বলছি, বাবা মায়ের এই স্বপ্নগুলোকে ভেঙে দিও না। কারণ একটা বাবা সারা বছরে অনেক কষ্ট করে সংসার চালিয়ে নিজে না খেয়ে না দে, রাস্তায় একটা কোনো টিফিন অবধি করে না। বাবাকে জিজ্ঞেস করো একদিন, সেই বাবা তোমার টিউশনের টিচারের মাইনে দেবার জন্য সে পারলে ইচ্ছা করলেই একটা 2 হুইলারে করে যেতে পারতো, সে কিন্তু বাসে করে ট্রেনে করে যাচ্ছে। কেন? এখন একটা 2 হুইলার আনলে তোমার বইপত্র হয়তো কেনা যেতে পারে না। তাহলে একটা বাবা এত স্যাক্রিফাইস করে তোমাকে পড়াশোনা করাচ্ছে, তুমি বন্ধুদের সঙ্গে মিলেমিশে মোবাইল, গাঁজা, সিগারেট, লজ্জার। জানি
কথাগুলো এখন ভালো লাগছে না, কারণ এরকম কথা তো বাবা মাও বলে থাকে, আমিও খারাপ হচ্ছি তোমাদের কাছে। কিন্তু মাইনিউটলি আজকে এই শোটা শেষ হয়ে যাবার পর, আজকে রাত্রে শুতে যাবার আগে কুল মাইন্ডে ফেসবুক পেজে গিয়ে ঠান্ডা মাথায় হেডফোন লাগিয়ে পুরো প্রোগ্রামটা শোনো। আর শুনতে বলবো না কোনোদিন। যে কোনো একটা দিন রাতে শুতে যাবার আগে, একদম ঘুমিয়ে পড়ার আগে কানে হেডফোন দিয়ে এই অনুষ্ঠানটা দেখো এবং শোনো স্টুডেন্টসরা। তাহলেই বুঝবে যে কত ইম্পর্টেন্সি আছে এই শোটার মধ্যে। এবং পড়াশোনাটা করলে শুধু নিজের বাবা মা নয়, আজকে স্কুলের টিচাররা অবধি দে আর অলসো প্রাউড ফর ইউ। আজকের সমাজের আরো কত গণ্যমান্য ব্যক্তি তারা তোমাকে ডাকবে। একটা জিনিস জানবে যে অজুহাত দেখিয়ে না আমার বাবার তো পড়া পয়সা নেই অনেক, আমি কি করে পড়বো, একদম ডোন্ট শো ইট। এইগুলো না আমি তো খুব গরিব, একদম বলবেন এসব। আমিও সমাজ চামচ মুখে নিয়ে জন্মাইনি, স্কলার স্টুডেন্ট ছিলাম, সেখান থেকে চান্স পেয়ে আমার ইউএসএ চান্স হয়েছিল, ক্যালিফোর্নিয়া। আমার বাবার এত পয়সা ছিল না ক্যালিফোর্নিয়াতে স্টাডি করতে পাঠাবে, রাইট? তাহলে স্টুডেন্ট ব্রিলিয়ান্ট হলে এমনি কেউ না কেউ কোথাও না কোথাও থেকে ব্যবস্থা হয়ে যায়। ইয়েস, হয়। সবসময় বাবার পয়সা থাকলে সোনার চামচ মুখে দিয়ে জন্মালে ভালো স্টুডেন্ট হয় বা হতে হবে এমন কোনো কথা নেই। তাহলে আর মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া থেকে 1 to 10 র্যাঙ্কগুলো হতো না, কলকাতা সল্টলেক থেকে হতো। কলকাতা সল্টলেকে সব কোটিপতি, কয়েক কোটি টাকার সব বাবার ছেলেরা আছে। একটাও কোনোদিন শুনেছে কেউ সল্টলেক থেকে একটাও র্যাঙ্ক করেছে মাধ্যমিকে বা এইচএসে? 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক হয়েছে? হয় না। টাকা পয়সা দিয়ে, আমি বারবার বলছি, পড়াশোনাটা টাকা পয়সা দিয়ে নয়, তোমার কনসেন্ট্রেশনের প্রয়োজন। তুমি ভালো স্টুডেন্ট, ভালো রেজাল্ট, কেউ না কেউ তোমাকে হেল্প করার জন্য এসে যাবেই যাবে। হেল্প করার নেই এমন বাজে কথা আমার কাছে অন্তত প্রকাশ করতে পারবে না, বিকজ আমি একটা বিশাল অনাথ আশ্রম চালাই। 76 বাচ্চা, তারা তোমাদের থেকে অনেক ব্রিলিয়ান্ট। কেন? তাদের কাছে মোবাইল দেওয়া নেই, তাদের ঘরে সবসময় টিভি চালানো হয় না, পারমিশন নেই। আছে একটা পার্টিকুলার টাইমে সবাই একসঙ্গে একটা সিরিয়াল দেখবে বা মুভি দেখবে, আবার আফটার দেন স্টাডি। তোমাদের মতো না ইচ্ছা মতো করে তুমি এখন এমটিভি দেখছো, ইংলিশ সিনেমা দেখছো, বাড়িতে তোমার মা দেখে বলছে মা ছেলে তো মডার্ন হচ্ছে, মেয়ে মডার্ন হয়ে গেছে এখন। ভুল। ভালো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হলে সেখানে পয়সা আর বাবার লাগবে না, কেউ না কেউ তোমাকে হেল্প করার জন্য আসবেই, রাইট? আমার মতো এরকম অনেক পাগল লোক আছে যারা স্টুডেন্টসদের হেল্প করে, ঠিক? তো সেই জন্য বলা, যে স্টুডেন্টসদের বা বাবা মাদের ইচ্ছা হবে যে না একটা দিন ডক্টর সেনের চেম্বারে তাহলে যাওয়া যাক, স্টুডেন্টসদের পারপাসে এলে না, আই হ্যাভ নো নিড এনি ফিজ, কোনো ফিজ লাগবে না। সোমবার একদম সকাল সকাল চলে আসুন, এসে বলুন শুনি আপনার কি প্রবলেম আছে, আপনার বাচ্চার কোথায় প্রবলেম হচ্ছে, কোথাওটা একটা আটকাচ্ছে, ফাইন্ড আউট দ্য প্রবলেম। প্রবলেমটা যদি খুঁজে পাওয়া যায় তার সলিউশন আছে। কোন জায়গাটার প্রবলেম? তার কি পড়তে বসতে ইচ্ছা করে না, বা পড়তে বসে বইয়ের দিকে মনোনিবেশ থাকছে না, আই মিন কনসেন্ট্রেশন কোনো একটা, কিন্তু খুলে সত্যি বলতে হবে যে আমার ভাল লাগছে না। কি ভাল লাগছে না? লিখতে না পড়তে? না পড়তে বসতে ইচ্ছে করে না, বইগুলো দেখতেই ইচ্ছে করে না? ক্লিয়ারলি টেল মি কি ইচ্ছা হচ্ছে না, তার সলিউশন আছে। ইয়েস, কে বলেছে নেই? সো সমস্ত স্টুডেন্টসদের জন্য আমার ইনভাইটেশন থাকলো, নিমন্ত্রণ থাকলো, উইথ প্যারেন্টস, বাবা মাদের সঙ্গে নিয়ে। প্যারেন্টস টিচার মিটিং এ বাবা মাদের নিয়ে যাও না, সেরকম বাবা মাকে সঙ্গে নিয়ে একটা দিন আমার এখানে চলে এসো, না কোনো ফিজ লাগবে না, পয়সা করি কিচ্ছু না। আই ওয়ান্ট টু লিসেন অ্যাবাউট ইউর প্রবলেম। তুমি আমাকে খুলে তোমার প্রবলেমটা এক্সপ্লেন করবে, ক্লিয়ার? এর থেকে বেশি কিছু আর বোঝাতে পারছি না, কারণ সময়সীমা, অনেক সময় নিয়ে তো আসি না, তাই না? ছোট্ট সময় নিয়ে আসি 1 ঘন্টার জন্য। তো আবার কালকে দেখা হবে, চিন্তা নেই, আবার কালকে এমন নতুন কিছু। তবে এই ব্যাপারে বিষয়বস্তু নিয়ে ফোন নাম্বার দেওয়া থাকলো। ডে অ্যান্ড নাইট একটা প্রোডাক্ট, যদি আপনার বাচ্চার জন্য লাগে নিয়ে নিতে পারেন। আজকের জন্য গুড নাইট।